বিএনপি যখন বলছে ৩১ দফা কর্মসূচি, শেখ হাসিনা কি বলছে? এইখানে কিন্তু বড় সমস্যাটা। এখন বড় হয়ে রাজনীতি করবেন আপনি। রাজনীতি করতে গেলে দলকে মানতে হবে। ব্যক্তির চেয়ে নেতা বড়, নেতার চেয়ে দেশ, দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে একটি দল গঠন করতে হলে সেই দলের একটা কাঠামো থাকে। এবং সেই কাঠামোর মধ্যে কর্মী থাকে, মধ্যস্থ নেতা থাকে, ঊর্ধ্ব নেতা থাকে, শীর্ষ নেতারা থাকে। এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যেটা বলা হয় বা রাজনীতির ভাষায়, ব্যক্তির চেয়ে নেতা বড়, নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা হচ্ছে মটো। কিন্তু বাস্তব চিত্রটা কি? বাস্তব চিত্রটা হচ্ছে যখন আপনি কোনো একটি সংগঠন করুন, দল করবেন, তখন সেই দলের যিনি শীর্ষ নেতা, আপনি তাকেই মেনে নিবেন। এবং তার নির্দেশ, তার কথাবার্তা, চালচলন সবকিছু আপনার কাছে একটা আদর্শ অনুসরণীয় হয়ে যায়। এটা কেন হয়? দলটাকে মনে করা হয় একটা ঐক্যের প্রতীক, নেতাকে মনে করা হয় একটা ঐক্যের প্রতীক। যখন ঐক্যের প্রতীক মনে করবেন, তখন কিন্তু আপনাকে ওই যে বললেন, ব্যক্তির চেয়ে নেতা বড়, নেতার চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। এখন দেশটা বড়, দেশের সমস্যাগুলি থাকে, সমাধান করতে হবে, ইস্যু থাকে। সেগুলো আমরা অ্যাড্রেস করবেন কিভাবে? এটা দলের ভিতর দিয়েই তো কর্মসূচি আসে। সেই কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা দেশপ্রেম জিনিসটাকে প্রকাশ করি। এই দেশটাকে ভালোবাসি, আমি দেশটাকে এইভাবে গড়তে চাই। এই যে গড়তে চাই কর্মসূচি, এটি হচ্ছে দেশপ্রেমের একটা প্রত্যক্ষ প্রকাশ। এবং এগুলোর সাথে যখন আপনি জড়ায়ে থাকবেন, অর্থাৎ আপনি দেশপ্রেমের কাজে নিয়োজিত আছেন, রাজনৈতিকভাবে। এখন দেখা যায় যে কোনো প্রসঙ্গ এসে যায় যে দেশের প্রশ্নে অনেক সময় দলের সিদ্ধান্ত ঠিক থাকে না। বা দল অনেক সময় নিজস্ব খামখেয়ালিপনা চলে এলাকা। তখন কি করবেন আপনি? বিরোধিতা করবেন? আপনি বিরোধিতা করতে পারেন কিন্তু বেশি দূর আগাতে পারবেন না। দলে যদি গ্রুপ পলিটিক্স থাকে সে তর্ক বিতর্ক হবে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে নেতা যা বলে তাই হবে কিন্তু। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টে যাচ্ছে কিন্তু। নেতা যা বলেন সেটাই সুধার্য। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে? কি দাঁড়ায়? সবার ঊর্ধ্বে নেতা। নেতা যেটা বলবেন সেটি দেশপ্রেম। নেতা যেটা বলবেন সেটাই পালনীয়। নেতা যেটা পছন্দ করবেন না সেটা অকরণীয়। যত বড় সেটা দেশের স্বার্থে যাক বা যত বড় ভালো কাজই হোক, হবে না কিন্তু। এইভাবেই কিন্তু দলগুলো গড়ে ওঠে। আর দলগুলো গড়ে রাখতে কিন্তু এটার কোনো ব্যত্যয় নাই কিন্তু। আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গড়তে চান, যতটা মুখে, মুখে বলছেন বাস্তবতা হবে না কিন্তু। ইচ্ছা করলে কিন্তু আপনি কমিটি করবেন। আপনি পুরোপুরি গণতান্ত্রিক করতে পারবেন না। কারণ কমিটি করার মধ্যেও তো অনেকগুলো হিসাব-কিতাব আছে। দলের যারা যোগ্য, অভিজ্ঞ, ত্যাগী সবাই কিন্তু ওই কমিটির মাধ্যম দিয়ে আসতে পারে না। এক্ষেত্রে কিছু দেখা যায় কম্বিনেশন করতে হয়। এইজন্য বাস্তবে যখন কোনো কমিটি করতে যাবেন, তখন ওই এলাকার লোক থাকে, ওই কমিটির চেয়ারম্যান একজন হবেন, সে কাঁধে নিয়ে কাজ করবেন, তারা থাকবেন এবং সেখানে কিছুটা পার্সুয়েশন থাকে এবং নানান প্রক্রিয়া চলে যায় দেখে। অর্থাৎ দলটা হচ্ছে একটা কাঠামো। এই কাঠামোর শীর্ষে থাকে নেতা। এখন মনে করেন কথার কথা। বিএনপির প্রধান কে? জনাব তারেক রহমান। এখন তারেক রহমান যা বলবেন, বিএনপি মনে করবে সেটাই ঠিক আছে। এখন সেটা যদি কারো পছন্দ না হয়, কোনো অসুবিধা নাই। উনি সেটা চুপ থাকতে পারেন, কথা বলতে পারেন। কিন্তু আল্টিমেটলি তারেক রহমান যা বলবেন সেটাই হবে। একইভাবে কিন্তু জাতীয় পার্টির কথা বলেন, অন্যান্য পার্টির কথা বলেন, সব জায়গায় আওয়ামী লীগের কথা বলেন একই অবস্থা। যেমন আওয়ামী লীগের কথা যদি বলেন, কথার কথা বলছি। এখন শেখ হাসিনা ভারতে আছে, অবস্থান করতেছেন। এখন বলা হচ্ছে তিনি দল চালাবেন কিনা। এখন আমরা যত কথাই বলি মূল্যায়ন করি না। বাস্তব চিত্রটা কি? শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ চিন্তা করা যাচ্ছে না। ওই যে গ্রাসরুট লেভেলের কর্মীরা মনে করতেছে উনি দলের জন্য অপরিহার্য। এখন যেহেতু তিনি দলের বিরুদ্ধে কিছু করলেন কিনা, তিনি গণতন্ত্র ধ্বংস করেছেন কিনা, তিনি অপশাসন করেছেন কিনা, এগুলি কিন্তু দলীয় কর্মীরা গুরুত্ব দিচ্ছে। গুরুত্ব দিচ্ছে কি? এখানে কিন্তু দেশপ্রেমের সাথে দলপ্রেম, নেতা প্রেমটা কিন্তু ক্ল্যাশ খেয়ে যাচ্ছে। একই অবস্থা কিন্তু আপনি মনে করেন আরো যেকোনো পার্টি, বাংলাদেশে অনেকগুলো পার্টি আছে তো। যেদিকে তাকাবেন একই অবস্থা হবে কিন্তু। তো সেই ক্ষেত্রে হয় কি? দলের মুখ্য ব্যক্তি যিনি থাকেন বা মেইন ফোর্স যিনি থাকেন, তিনি দলীয় নেতা। জিয়াউর রহমান যখন পার্টি করলেন, পুরো পার্টিটা কিন্তু জিয়াকে দেখে হয়েছে কিন্তু। বঙ্গবন্ধু দল করছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু। খেয়াল করবেন। বিএনপি মানে জিয়াউর রহমান। বিএনপি মানে খালেদা জিয়া। বিএনপি মানে তারেক রহমান। এইভাবেই চলছে কিন্তু সবকিছু। ইভেন দেখেন জাতীয় পার্টি চিন্তা করেন। জাতীয় পার্টি মানে এরশাদ। এরশাদের পরে কি হচ্ছে? জি এম কাদের।
যত ভাঙেন না কেন মোটামুটি জিএফ খাতে যা বলবেন ওইটাই হয়ে যায় দলের মূল কর্মসূচি। অর্থাৎ তাকে ঘিরেই কিন্তু দলটা আবর্তন বিবর্তন হতে থাকে। এগুলো হচ্ছে বাস্তব সত্য। কাজে আমরা যখন বলি তিনি দেশপ্রেমিক, একজন রাজনীতিবিদ দেশপ্রেমিক, উনি কি দলের বাইরে? না। উনি যখন আপনার সাথে কথা বলবেন বা টক শো করবেন, সামাজিক কথা বক্তৃতা দেবেন, উনি কিন্তু একেক সময় একেক কথা বলতে পারেন। কিন্তু দলীয় প্রশ্ন যখন এসে যাবে, তখন তিনি কিন্তু দলের সাথে একমত হয়ে যাবেন। অর্থাৎ এখানে এটাই যে প্রায়োরিটিটা কি? প্রায়োরিটি হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য পার্টি। পার্টির বক্তব্যটাই মেইন। কারণ ৩১ দফা কর্মসূচি যেহেতু তারেক রহমান সমর্থন করছিলেন, ৩১ দফা কর্মসূচির ভিতর দিয়ে আপনাকে খুঁজতে হবে দেশপ্রেমটা প্রকাশ পায় কিছু। আপনি যদি এই কর্মসূচির বাইরে যেয়ে কথাবার্তা বলেন, আপনার লাভ নেই তো। আপনাকে তো বাস্তবায়নের জন্য একটা কাঠামো দরকার। এই কাঠামোটাই হচ্ছে দল। পৃথিবীতে কোথাও কিন্তু বিচ্ছিন্নভাবে দেশপ্রেমের কোনো সুযোগ নাই। ছিন্ন বিচ্ছিন্ন করে থাকতে পারে, কিন্তু ব্যাপক আকারে দেশকে যদি ভালোবাসেন, রাষ্ট্র শাসন করতে চান, একটা দল দরকার আপনাকে। ওই দলের ভিত্তিতে কিন্তু শাসন করতে হবে। দলের ভিত্তিতে নমিনেশন আসবে, দলের ভিত্তিতে লোকাল গভর্নমেন্ট আসবে, সেন্ট্রাল গভর্নমেন্ট আসবে, ক্যাবিনেট হবে। ওইসব দলের ভিত্তিতে কিন্তু। এই দলীয় কনসিস্টেন্সি হচ্ছে দেশপ্রেমের একেকটা মাধ্যম। বিএনপি একটা মাধ্যম, আওয়ামী লীগ একটা মাধ্যম, জাতীয় পার্টি একটা মাধ্যম, জামাত ইসলাম একটা মাধ্যম, এনসিপি একটা মাধ্যম। আরো যারা, যারা পার্টি আছে ছোটখাটো ছোট বড় সবাই কিন্তু একটা মাধ্যম। এবং তাদের মাধ্যমে তারা যে কথাগুলি বলবে, ওই দল ধরে নেয় এটাই হচ্ছে দেশপ্রেমের সর্বশ্রেষ্ঠ কাঠামো। এর বাইরে অন্য দল আছে কিন্তু সেই এই দল কিন্তু বলতেছে ওই দল ঠিক নাই। অর্থাৎ একে অপরের সমালোচনা করতেছে একই ইস্যু নিয়ে কিন্তু। কিন্তু দলীয় অবস্থান কিন্তু তারা একটাই। পারবে না। ইভেন আপনি টক শোতে দেখবেন যখন বিভিন্ন ২ টা দলের লোক থাকে, তারা কিন্তু দলের বাইরে যেতে পারে না। টক শোতে জরুরি হয়ে পড়ে যে ওই কথাটা ওইভাবে বলেন, তিনি বলবেন না। কারণ তিনি দলীয় বাঁধনে বন্ধন আদায়। তারা বলে দেয়, "আমি দলের বাইরে যেতে পারব না।" এটাই হচ্ছে বাস্তবতা। অর্থাৎ আমাদের জীবনটা জন্মের পর থেকে আপনি যত কাজই করেন না কেন, ১ম সংসার, পরিবার, এখানে নিয়ম শৃঙ্খলা আছে। ওই শৃঙ্খলার ভিতরে থাকতে হবে আপনাকে। আবার যখন বড় হয়ে যাবেন, সমাজ যান, ক্লাবে যান, প্রতিষ্ঠান, স্কুলে যান, মাদ্রাসা যান, ইউনিভার্সিটি যান। সব জায়গায় নিয়মকানুন আছে কিন্তু। এই নিয়মের ভিতর দিয়ে কিন্তু আমরা গড়ে উঠতেছি। এই নিয়মটা জীবন এবং ওই ক্লাব করতে গেলে ক্লাবের সিস্টেমকে মানতে হবে। ইভেন ফুটবল খেলতে গেলেও কিন্তু সিস্টেমকে মানতে হবে আপনাকে। অর্থাৎ আপনি যাই কিছু করেন, খেলার পারদর্শিতা দেখাবেন, ওই দলের মধ্য দিয়ে এটা প্রকাশ করতে হবে। দলের স্বীকৃতি চলে আসবে, ১ম চলে আসবে কিন্তু। এভাবেই দেখা যায় সত্যিকার অর্থে আমরা যত কথাগুলো লেখাপড়া করি বা বই পুস্তকে পড়ি, সবকিছু কিন্তু বাস্তবে আসে না। রাজনীতিতে একটা হতাশার কারণ হচ্ছে আমরা বইতে যা পড়ি, বাস্তবে সেটা নাই। বইতে বলা হচ্ছে দলে গণতন্ত্র থাকবে, নেতা থাকবে এবং নেতাকে মানতে হবে। বইতে বলা হচ্ছে সংকটের সময় দেশপ্রেমের প্রশ্নে কোনো আপোস নাই। বাস্তবটা কি হচ্ছে? দেশপ্রেম প্রকাশের সুযোগ নাই দলের বাইরে যেয়ে। আপনি যত সংকটে হোক না কেন, মনে করেন চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে, ছিনতাই হচ্ছে। আপনি একটা দল করেন, সেটা ক্ষমতাসীন দল হতে পারে, বড় দল হতে পারে। ওই এলাকা আপনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু আপনার ভিতরে কিন্তু আপনার বাইরে কেউ যেতে পারতেছে না। ওখানে কিন্তু ভিন্ন উপায় নেই কিন্তু। আপনার সংখ্যাটাই বড় সংখ্যা কিন্তু সেখানে। এলাকা ভিত্তিক সংখ্যা। এগুলো কিন্তু বাস্তব সত্য। কিন্তু আমরা তাত্ত্বিকভাবে লেখাপড়ার জগতে আদর্শিক খাপে মানুষ হয়ে যাই। যখন প্রয়োগ করতে যাই এই বাস্তবতা এবং তাত্ত্বিক জগৎ ক্ল্যাশ হয়ে যায়। ওই ক্ল্যাশে কিন্তু আমরা ভুল বুঝি পুরো বিষয়টাকে। রাষ্ট্রীয় বন্ধন মারাত্মক জিনিস। একজন নাগরিক কিন্তু শুধু নাগরিকই না, সে অনেকগুলো নিয়মকানুনের ভিতরে কিন্তু সে নিজেকে বেঁধে ফেলাইছে। নাগরিকত্ব হচ্ছে ইনস্ট্রাকটিভ জাজমেন্ট খেয়াল করবেন। আপনার কিছু অধিকার দেওয়া হয়েছে, পাশাপাশি বলে দেওয়া হয়েছে, আপনার অধিকার মানি আমার অধিকার খর্ব না করা। অর্থাৎ আপনি রাস্তায় চলবেন। রাস্তায় চলার অর্থ হলো চলবেন আপনি কিন্তু অন্যকে ধাক্কা না দিয়ে চলবেন না। অর্থাৎ প্রত্যেকটা পদে, পদে পরিবারের বাইরে, সংসারে, অফিস আদালত সব জায়গায় আপনাকে নিয়ম মেনে চলতে হচ্ছে। এবং এই নিয়মগুলো হচ্ছে এরকম একটা পর্যায়ে যেগুলি না মানলে সমাজ টিকবে না, সংসার টিকবে না, রাষ্ট্র টিকবে না। ভেঙে যাবে সবকিছু। সারা পৃথিবী টিকে আছে জাতিসংঘের মতো একটা দেশ। জাতিসংঘের ভিতরে যে নিয়মকানুন আছে বিশ্বে কিভাবে চলাফেরা করবে, এক রাষ্ট্র কি ব্যবহার করবে, কিভাবে যুদ্ধ করবে তার নিয়মকানুন আছে কিন্তু। এইজন্য পৃথিবীতে বড়, বড় অর্গানাইজেশন আছে কিন্তু। অর্থাৎ আপনি যেখানেই যাবেন ২ টা দেশের সম্পর্ক কি হবে? তারও একটা পররাষ্ট্রনীতি আছে, আপনার একটা পররাষ্ট্রনীতি আছে। এবং সেখানেও কিছু ভালো, ভালো কথা বলা আছে।
ওখানে কিন্তু জাতীয় স্বার্থের কথা বলা আছে। আবার এই জাতীয় স্বার্থের যে কথা বলবেন, আপনি মনে করছেন এইটি স্বার্থ। কিন্তু সরকার যদি বলে দেয়, এইটাই স্বার্থ, জাতীয় স্বার্থ, গুরুত্ব পেয়ে যাবে কিন্তু। এইজন্য বলা হচ্ছে, আমরা যা কিছু শিখি, যা কিছু বলি, এটা হচ্ছে একটা জগৎ, আদর্শিক জগৎ। বাস্তব জীবনে যখন ঢুকে যায়, তখন জীবনটা হয়ে যায় অন্যরকম। ওইটাই হচ্ছে বাস্তবতা। ওখান থেকে আপনি যা কিছু করবেন, ওখান থেকে আগাবেন, ওখান থেকে পিছাবেন। এবং এইভাবেই নিজে গড়ে তুলতে হবে কিন্তু। কোনোভাবেই আপনি একক স্বাধীন না। প্রত্যেকটা পদে, পদে আপনি নিয়ম কানুনের অধীন, শৃঙ্খলার অধীন এবং আল্টিমেটলি একজন আদর্শ পুরুষ হিসেবে গড়ে উঠতে, মানুষ গড়ে উঠতে হলে তাকে একটা নিয়মের ভিতরে বড় হতে হবে। এটিই হচ্ছে জীবন। এই জীবনকে যারা ধারণ করবেন নিয়ম শৃঙ্খলার ভিতরে, তারাই হচ্ছে মূলত দেশ ও জাতির বড়